আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, দেওরা উচ্চ বিদ্যালয়, আক্কিলপুর, জয়পুরহাট। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো, তোমাদের গণিত বই, হ্যাঁ, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। মুনাফাকে ইংলিশে বলা হয় প্রফিট। তো প্রফিট শব্দটার সঙ্গে বা মুনাফা শব্দটার সঙ্গে তোমরা অনেকভাবে পরিচিত। ধরো যে তুমি একটা কলম 5 টাকায় কিনেছো, 5 টাকায় কেনার পরে তোমার বন্ধুর কাছে সেই কলমটা বিক্রি করেছো 60 টাকায়। তাহলে তুমি কিনেছিলে 5 টাকায় আর বিক্রি করে দিছো বা বিক্রয় করছো 60 টাকায়। তাহলে ক্রয় মূল্য, অর্থাৎ তোমার কলমটা যে টাকায় তুমি কিনছো সেটা ক্রয় মূল্য 5 টাকা আর তোমার বিক্রয় মূল্য হলো 60 টাকা। তাহলে তুমি কত টাকা এখান থেকে বেশি পাইছো? 2 টাকা বেশি পাইছো। এই যে 2 টাকা, এটাই হচ্ছে মুনাফা। হ্যাঁ, আর তুমি যে টাকাতে কিনছো সেটা হলো ক্রয় মূল্য, আর তুমি যে টাকায় বিক্রি করছো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর অতিরিক্ত যে 2 টাকা তুমি এখান থেকে পাইছো সেটাই হলো মুনাফা। তো একটা কলম কিনে বিক্রি করছো, বা একটা বই কিনে বিক্রি করছো, বা একটা খাতা কিনে বিক্রি করছো, যে টাকায় কিনছো তার থেকে যদি বেশি টাকায় তুমি বিক্রি করো, তাহলে যে তুমি লাভটা করছো সেটাই হলো মুনাফা। সেটাকে বলা হচ্ছে ইংলিশে প্রফিট। তো এই মুনাফাটা শুধু কলম খাতার ভিতরে সম্পৃক্ত না, কলম খাতা ছাড়াও মুনাফা আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। বিশেষ করে আমরা ব্যাংক থেকে মুনাফা পেতে পারি। তো ব্যাংক থেকে কিভাবে মুনাফাটা পেতে পারি, আগে মুনাফা বিষয়টা আমরা জানবো। মুনাফা বিষয়টা কি সেটাকে বোঝার চেষ্টা করব। ধরো তুমি ব্যাংকে জমা রাখছো, বা ব্যাংকে আমানত, বা তোমার বাবা বা তোমার নিকট পরিচিত কেউ ব্যাংকে 20,000 টাকা জমা রেখে দিছে, 20,000 টাকা জমা রেখেছে। তাহলে 1 বছর পর ব্যাংক দেখা গেল যে ওই 20,000 টাকা তো তাকে ব্যাক করছেই, পাশাপাশি কি করছে, আরো 500 টাকা দিয়ে দিছে। মানে ব্যাংক টোটাল 20,000 টাকা রাখার পরে ব্যাংক টোটাল টাকাটা দিয়েছে তোমার বাবাকে বা তোমার নিকট পরিচিত জনকে। কত দিয়েছে? 20,500 টাকা। তাহলে এখানে কি দাঁড়ালো? ব্যাংকে জমা রাখা হয়েছিল বা ব্যাংকে আমানত রাখা হয়েছিল 20,000, 1 বছর পর ব্যাংক দিল 20,500। তাহলে এখানে অতিরিক্ত টাকা কত দিল ব্যাংক? অতিরিক্ত টাকা অর্থাৎ যেটা জমা রাখা হয়েছিল বা তোমার বাবা যেটা জমা রাখছিল 20,000 টাকা, সেই টাকার উপরে, হ্যাঁ, সেই টাকা তো দিয়েছেই, পাশাপাশি আর কত দিয়েছে? অতিরিক্ত 500 টাকা দিয়েছে। এই যে অতিরিক্ত 500 টাকা দিয়েছে, এই 500 টাকাকেই বলা হচ্ছে মুনাফা বা লভ্যাংশ। মুনাফা বলা হচ্ছে অথবা বলা হচ্ছে লভ্যাংশ, ইংলিশে যেটাকে বলা হচ্ছে প্রফিট। তাহলে এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পারি যে কি, ব্যাংকে জমা রাখা হয়েছে, ব্যাংক দিয়েছে অতিরিক্ত টাকা, আর এই অতিরিক্ত টাকাটা ব্যাংক কিন্তু একটা নির্দিষ্ট সময়ে দিয়েছে, যেমন এটা 1 বছর সময়ে দিয়েছে, তাই না? তাহলে এখানে কয়েকটা বিষয় কিন্তু আসে। বিষয়গুলা কি কি? প্রথম বিষয় যেটা, প্রথম 1 নম্বর পয়েন্টে যেটা আসে সেটা হলো আমানত মূলধন। আমানত মূলধন বা আসল, আমানত বলা যেতে পারে, সেটাকে মূলধন বলা যেতে পারে, সেটাকে কিন্তু আসলও বলা যেতে পারে। হ্যাঁ, কোনটা সেটা? সেটা হলো এই যে 20,000 টাকা, তাই না? এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল, বাংলায় বলা হচ্ছে আমানত মূলধন বা আসল, ইংলিশে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। আর এটাকে কি দ্বারা সূচিত করা হচ্ছে? এটাকে চিহ্নিত করা হচ্ছে পি দিয়ে। ঠিক আছে, এরপরে এই যে অতিরিক্ত 500 টাকা ব্যাংক যে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে মুনাফা বা লভ্যাংশ। হ্যাঁ, ইংলিশ এটাকে বলা হচ্ছে প্রফিট, এটাকে আই দ্বারা সূচিত করা হয়। তাহলে আমানত মূলধন বা আসলকে পি দ্বারা সূচিত করা হয়, এটা ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল। মুনাফা বা লভ্যাংশ এটাকে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর এটাকে ইংলিশে বলা হচ্ছে প্রফিট। ঠিক আছে, আচ্ছা, ব্যাংক যে টাকাটা দিল, 20,000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে একটা নির্দিষ্ট সময় পরে, কিন্তু অর্থাৎ 1 বছর পরে ব্যাংক কি করছে? 20,500 টাকা দিছে, অর্থাৎ 500 টাকা কি করছে? অতিরিক্ত দিছে বা মুনাফা দিছে 500 টাকা। তো এই যে 500 টাকা যে ব্যাংক দিল, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দিছে। এখানে সময়টা কিন্তু 1 বছর, তো এটাকে বলা হচ্ছে সময়, অর্থাৎ একটা সময় পরে ব্যাংক টাকাটা, অতিরিক্ত টাকাটা
দিবে। তো সেটাকে বলা হচ্ছে সময়। এই সময়টাকে প্রকাশ করা হচ্ছে এন দিয়ে, এটাকে ইংলিশে বলা হচ্ছে টাইম। এখন আরেকটা বিষয় এখানে আসে, সেটা হলো কি, ব্যাংক যে টাকাটা দিচ্ছে, ব্যাংক কত দিচ্ছে? 500 টাকা দিচ্ছে। কত টাকার উপরে দিচ্ছে? 2000 টাকার উপরে। তাহলে ব্যাংক কিন্তু একটা কাজ করতেছে। কাজটা কি? 2000 টাকার উপরে যে 500 টাকা ব্যাংক অতিরিক্ত দিয়েছে, এটা কিন্তু হিসাব করে দিয়েছে ব্যাংক। কিভাবে হিসাব করছে? যে 100 টাকায়, অর্থাৎ ব্যাংক কি করছে, যে 100 টাকার উপরে হিসাব করছে। 100 টাকাকে হিসাবে নিয়েছে যে 100 টাকায় কত টাকা। ধরো যে এমনও হতে পারে যে ব্যাংক 100 টাকার উপরে 10 টাকা লাভ দিচ্ছে, ঠিক আছে, 100 টাকার উপরে 10 টাকা লাভ দিচ্ছে। তো এভাবে এই 20,000 টাকার উপরে ব্যাংক কিন্তু 500 টাকা লাভ দিয়েছে। তাহলে 100 টাকার উপরে কত টাকা লাভ পাচ্ছি? 20,000 টাকায় যদি আমি 500 টাকা লাভ পেয়ে থাকি, তাহলে 1 টাকায় কত পাচ্ছি? 100 টাকায় কত পাচ্ছি? এই যে 100 টাকায় আমরা কত টাকা লাভ পাচ্ছি, এই বিষয়টা হচ্ছে কি মুনাফার হার। এটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, অর্থাৎ মুনাফার হার 100 টাকায়, 20,000 টাকায় ব্যাংক মুনাফা দিচ্ছে 500 টাকা। যদি ঐকিকে করি আমরা, 20,000 টাকায় 500 টাকা মুনাফা দিচ্ছে, তাহলে ব্যাংক 1 টাকায় তো মুনাফা দিচ্ছে। তার মানে কি, ব্যাংক 100 টাকায় কত মুনাফা দিচ্ছে? 20,000 টাকায় 500 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? এই যে 100 টাকায় কত মুনাফা দিচ্ছে, এই বিষয়টাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর এটাকে বলা হচ্ছে বাংলায় মুনাফার হার, এটাকে ইংলিশে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আরেকটা বিষয় এখানে আসে, সেটা হলো স্ববৃদ্ধি মূলধন, অথবা এটাকে আমরা মুনাফা আসলে বলতে পারি। এটাকে ইংলিশে আমরা বলবো টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট এটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। টোটাল অ্যামাউন্টটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। টোটাল অ্যামাউন্টটা কি? এই যে 20,000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছিল, ব্যাংক দিছে 500 টাকা 1 বছর পর, একটা নির্দিষ্ট সময় পর। তাহলে ব্যাংক টোটাল কত দিল? ব্যাংক টোটাল দিল 20,500 টাকা। এই যে টোটাল যেটা ব্যাংক থেকে আমরা পাচ্ছি 20,000 টাকা জমা রাখার পর, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার পর মুনাফা সহ ব্যাংক আমাকে যেটা ব্যাক করে, অর্থাৎ তোমার বাবাকে যেটা ব্যাংক ব্যাক করবে, বা তোমার নিকট পরিচিত জনকে ব্যাংক যেটা মানে লাভ সহ যেটা দিবে, সেটাকেই বলা হচ্ছে মুনাফা আসল। আর এটাকে কিন্তু এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই বিষয়গুলা আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে মুনাফা চ্যাপ্টারটা করার জন্য, বা মুনাফা অধ্যায়টা করার জন্য। তো আশা করি তোমরা এগুলা বুঝে ফেলছো। হ্যাঁ, যদি এগুলা বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তী টপিকস নিয়ে কিন্তু কথা বলতে পারি। তো এই বিষয়গুলো যদি জানা হয়ে থাকে আমাদের, আমানত, মূলধন, আসল, হ্যাঁ, বা মুনাফা, লভ্যাংশ, সময়, মুনাফার হার, স্ববৃদ্ধি মূলধন বা মুনাফার আসল, এই বিষয়গুলো যদি বোঝা হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার এর অঙ্ক করার জন্য, অর্থাৎ তোমার বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.1 আর 2.2, এই দুইটা চ্যাপ্টার করার জন্য আমাদের কিছু সূত্রের দরকার হবে, কিছু রুলস বা কিছু নিয়ম বা কিছু ফর্মুলার দরকার হবে। আমরা সেগুলা নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে? তো এগুলো আমি মিশে দিলাম। তো মুনাফা, মূলধন, মুনাফার হার, সময়, এই বিষয়গুলোর সাথে কয়েকটা সূত্র, 5টা সূত্র আমরা জানবো এই জায়গাটা থেকে। হ্যাঁ, 4 বা 5টা সূত্র আমরা জানবো এই জায়গা থেকে। সূত্রগুলো শুরু করা যাক। 1 নম্বর সূত্র যদি আমরা আসি, 1 নম্বরে সরল মুনাফা। সরল মুনাফা, এই সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফাটা কি? সরল মুনাফাটা কি সেটা নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ, তাহলে মুনাফা, সরল মুনাফা বলা হচ্ছে, মানে মুনাফা আরো প্রকারভেদ থাকতে পারে মুনাফা। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি। তো সরল মুনাফা, এই সরল মুনাফাটাকে আয় দ্বারা সূচিত করা হচ্ছে, ইন্টারেস্ট। আই ইকুয়াল আমরা লিখতে পারি পি এন আর। পি কি? আসল, এন হলো সময়, আর আর হলো রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। এটা সরল মুনাফার সূত্র, ঠিক আছে? আরেক ধরনের মুনাফা আছে, সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? এই চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। সি সমান সমান আমরা যেটা লিখতে পারি পি ইন্টু 1 যোগ আর, এর উপরে পাওয়ার বা শক্তি বা ঘাত হলো এন।
পি আমরা জানি এক তো একটা সংখ্যা, আর হলো মুনাফার হার, আর এন হলো সময়। আচ্ছা, এই সরল মুনাফাকে বলা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি মুনাফাকে কিন্তু বলা হচ্ছে কম্পাউন্ড 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 ইন্টারেস্ট। আচ্ছা, এটা এটা চক্রবৃদ্ধি মুনাফা না, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, সরি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এটাকে ইংলিশে বলা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল। ঠিক আছে, কম্পাউন্ড প্রিন্সিপাল, এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, কম্পাউন্ড প্রিন্সিপাল। এটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর সরল মুনাফাকে সিম্পল ইন্টারেস্ট বলা হচ্ছে, এটাকে আই দ্বারা সূচিত করা হচ্ছে, আই ইকুয়াল পি এন আর। আর চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, আর একটা সূত্র, মোটামুটি আর দুই একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসবো সেটা হলো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান আমরা যেটা লিখতে পারি সি মাইনাস পি। আচ্ছা, কেন সি মাইনাস পি? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনটা সরল মুনাফা যেমন সরাসরি সূত্রের মাধ্যমে আই ইকুয়াল পি এন আর, অর্থাৎ আমাদের কাছে যদি কি থাকে, আসল থাকে, আমাদের কাছে যদি মুনাফার হার থাকে, আর যদি কি থাকে, সময় থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই সরল মুনাফাটা বের করতে পারি। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু সরাসরি বের করা যায় না, চক্রবৃদ্ধি মুনাফা বের করার সরাসরি কোনো সূত্র নেই। কি করতে হয়, চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই, আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে পারি। এই চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে থাকে কি কি? চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো মুনাফা আর একটা হলো মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো মুনাফা আর একটা হলো মূলধন। এই মুনাফা আর মূলধন যেহেতু এর ভিতরে থাকে, একত্রে থাকে, সেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে গেলে এই মুনাফা মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদেরকে কি করতে হবে, প্রিন্সিপালটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ আসলটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পাবো। চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমরা সরাসরি পাবো না। আর একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, আরেকটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হলো মুনাফা আসল। মুনাফা আসল, এই মুনাফা আসলকে তো আমরা জানি এ দ্বারা সূচিত করা হয়, এ সমান সমান যেটা হয় সেটা হলো পি প্লাস আই। মুনাফা আসল মানে কি, ওর ভিতরে মুনাফাও থাকে মূলধনও থাকে, মুনাফাও থাকে মূলধনও থাকে, মুনাফাও থাকে আসলও থাকে, আসল বা মূলধন থাকে। তাহলে মুনাফা মূলধন বা মুনাফা আসল এ সমান সমান আমরা কি লিখতে পারি, পি প্লাস আই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হলো পি তো আসল, আর আই সমান সমান আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি জানি, আমরা জানি কিন্তু পি এন আর, তাই না? তাহলে আয়ের পরিবর্তে কিন্তু আমরা পি এন আর বসায় দিতে পারি। এখন দুইটার মধ্যে পি আছে, আমরা পিটাকে কি করতে পারি, কমন নিতে পারি। পি দিয়ে পি কে কমন যদি নেই, কমন শব্দটা তো ভাগ করা, পি দিয়ে পি কে যদি ভাগ করি কতবার, কত যায়, 1, যোগ এখানে পি দিয়ে পি এন আর কে যদি আমরা ভাগ করে দেই, তাহলে পি পি চলে যাবে, থাকবে কত বলো দেখি, এন আর। অর্থাৎ মুনাফা আসল পি ইন্টু 1 প্লাস এন আর, এটাও লেখা যায় আবার এটাও লেখা যায়। তাহলে এই হলো সূত্র। তো এখন সূত্রগুলো তো আমরা জানলাম, এখন আমাদের আর দুইটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো সরল মুনাফা জিনিসটা কি, আর চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। মূলধন বুঝলে মুনাফা বোঝা যাবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই দুইটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফাটা এখন বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আসি, মুনাফাটাকে তোমার বইয়ে দুই ভাগে ভাগ করা হচ্ছে। মুনাফা বিষয়টাকে একটা হলো সরল মুনাফা, সরল, হ্যাঁ,
আর একটা হলো চক্র বৃদ্ধি। ঠিক আছে, তো মুনাফা দুই প্রকারের হয়, একটা হলো সরল মুনাফা, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সরল মুনাফাটা কি? সরল মুনাফা হলো যে ধরো যে তুমি তোমার বন্ধুকে 10 টাকা ধার দিয়েছো, তোমার বন্ধুর কাছে তুমি 10 টাকা ধার দিয়েছো। এখন শর্ত হলো তোমার বন্ধু 1 মাস পরে তোমাকে টাকাটা ব্যাক করবে, 10 টাকা ব্যাক করবে, এই শর্তে তুমি দিয়েছো। তবে তুমি এখানে নতুন একটা শর্ত দিয়েছো যে আমি যে 10 টাকা দিলাম 1 মাস পরে আমাকে কিন্তু 12 টাকা দিতে হবে। তাহলে তুমি দিয়েছো 10 টাকা, 1 মাস পরে তুমি কত নিচ্ছ? 12 টাকা নিচ্ছ। তাহলে তুমি লাভ কত নিচ্ছ? 2 টাকা কিন্তু লাভ নিচ্ছ। এই 2 টাকা কি? মুনাফা। আর এটা কি? তুমি যেটা দিয়েছো এটা কি? আসল। আর এটা কি? এটা মুনাফা আসল, এটা এ। আর এটা কি? পি। আর এটা কি? এটা হলো আই, তাই না? প্রিন্সিপাল, আসল, টোটাল অ্যামাউন্ট 12 টাকা তুমি পাবা 1 মাস পর। আর কি? কত টাকা তুমি অতিরিক্ত পাচ্ছ? তুমি দিয়েছিল 10 টাকা, কিন্তু পাচ্ছ অতিরিক্ত 2 টাকা, মানে 12 টাকা পাচ্ছ অতিরিক্ত, তাহলে 2 টাকা পাচ্ছ। এটা কি? এটা হলো ইন্টারেস্ট বা প্রফিট। হ্যাঁ, এটা কি? মুনাফা, তাই না? এখন দেখা গেল যে 1 মাস পরে তোমার বন্ধু টাকাটা দিতে ব্যর্থ হয়েছে। 1 মাস পরে তোমার বন্ধু তোমাকে টাকাটা ব্যাক দিতে পারলো না। তাহলে তুমি 10 টাকা দিয়েছিলে, 10 টাকার জন্য 1 মাস পরে তুমি কত পাচ্ছ? 12 টাকা পাচ্ছ। তাহলে পরবর্তী, এটা প্রথম মাসের জন্য, প্রথম মাস, এটা হলো দ্বিতীয় মাস। তাহলে প্রথম মাসে 10 টাকার জন্য তুমি 2 টাকা পাইছো। তাহলে সেই অনুসারে পরে আর 1 মাস যদি তোমার বন্ধুর কাছে ওই 10 টাকা থাকে, তাহলে তুমি কি পাবা বলো দেখি? আবারও কিন্তু তুমি সেখান থেকে 2 টাকা লাভ পাবা, তাই না? দেখা গেল যে তোমার বন্ধু দ্বিতীয় মাসেও টাকাটা দিতে পারেনি, তাহলে তৃতীয় মাস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হচ্ছে। তা তৃতীয় মাসে কি তোমার বন্ধু আবারও তোমাকে কি অতিরিক্ত 2 টাকা দিবে। তাহলে তোমার 3 মাস পরে তুমি টোটাল কত টাকা পাচ্ছ? তুমি টোটাল মুনাফা করতেছো তার কাছ থেকে কিন্তু 6 টাকা। আর তোমার আসল কত ছিল? আসল কিন্তু আগে থেকে 10 টাকা ছিল। তাহলে 3 মাস পরে টোটাল তোমাকে কত টাকা দিবে তোমার বন্ধু? 16 টাকা দিবে, তাই না? তো এই যে প্রসেসটা, অর্থাৎ 1 মাস পরে তুমি 2 টাকা করে পাচ্ছ, প্রতি মাস পর পর তুমি অতিরিক্ত 2 টাকা করে পাচ্ছ। এই যে অতিরিক্ত 2 টাকা করে তুমি যেটা পাচ্ছ, এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হলো সরল মুনাফা। অর্থাৎ টোটাল টাকা তুমি যেটা তোমার বন্ধুকে দিয়েছো, ওই টাকার উপরে যে হারে তুমি টাকাটা নিতে চাইছো, যে আমাকে প্রতি মাস শেষে 2 টাকা করে দিতে হবে, তো সে 3 মাসের জন্য তোমাকে অতিরিক্ত 6 টাকা দিল। এই যে ব্যাপারটা, 10 টাকা আসল, আর প্রতি মাস 3 মাসের জন্য, প্রথম মাসের জন্য 2 টাকা, পরের মাসের জন্য 2 টাকা, পরের মাসের, তারপরের মাসের জন্য 2 টাকা, এই টোটাল 6 টাকা, এই টোটাল 16 টাকা। অর্থাৎ 3 মাসে তোমার মুনাফা হলো 6 টাকা, আর তুমি টোটাল পাচ্ছ তার কাছ থেকে হলো 10 টাকা, 16 টাকা। এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফার উদাহরণ দিলে বিষয়টা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে যে চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা কিরকম। আচ্ছা, চক্রবৃদ্ধিটা শুরু করা যাক। চক্রবৃদ্ধি মুনাফাটা কি? তোমার বন্ধুকে তুমি 10 টাকা দিয়েছো, শর্ত হলো মাস শেষে তোমার বন্ধু তোমাকে অতিরিক্ত 2 টাকা দিবে। তো প্রথম মাস, দেখা গেল এটা প্রথম মাসের শর্ত, যে তুমি এটা দিচ্ছ তোমার বন্ধুকে, হ্যাঁ, প্রিন্সিপাল, আর তুমি এখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ 2 টাকা। আচ্ছা, দেখা গেল তোমার বন্ধু তোমাকে পরের মাসে টাকাটা দিতে ব্যর্থ হলো। যদি ব্যর্থ হয়ে থাকে, তাহলে তুমি কি করছো? তুমি বলছো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের মাসে কি করতে হবে? পরের মাসে, দ্বিতীয় মাসে, দ্বিতীয় মাসে তুমি যেটা করছো, দ্বিতীয় মাসে যেটা করছো, এই যে তুমি 10 টাকা দিয়েছিলে, আর এই যে তুমি 2 টাকা পাইছো, তাহলে টোটাল এখন 1 মাস পরে তোমার অ্যামাউন্ট কত দাঁড়ালো? 12 টাকা। এই 12 টাকাটা তোমার দ্বিতীয় মাসের জন্য তুমি প্রিন্সিপাল হিসেবে দিয়ে দিছো। প্রিন্সিপাল মানে কি? 10 টাকা তোমার আসল ছিল আগে, 10 টাকার জন্য তুমি 2 টাকা পাচ্ছিলে, কিন্তু এবারে তুমি কি করছো? এবারে তুমি অতিরিক্ত যে 2 টাকা পাইছো, তোমার আসলের সঙ্গে ওই 2 টাকা যোগ করে বলছো যে এই 12 টাকা এখন আমার আসল। তাহলে ঘটনাটা কি ঘটলো? 10 টাকার জন্য যদি 2 টাকা তুমি পেয়ে থাকো, তাহলে 12 টাকার জন্য কি তুমি 2 টাকা পাবে? না। কি পাবে? 12 টাকার জন্য অবশ্যই 2 টাকার থেকে তুমি কি একটু বেশি পাবে। ধরো 2.20 টাকা তুমি পালা, অর্থাৎ তুমি কত পাইলা? 2 টাকা 20 পয়সা পেয়ে গেলা। ঠিক আছে, এখন দেখা গেল যে দ্বিতীয় মাসেও তোমার বন্ধু টাকাটা দিতে ব্যর্থ হয়ে গেল। তাহলে তুমি তৃতীয় মাস অপেক্ষা করতেছো। তৃতীয় মাসে এসে তুমি কি করছো? তৃতীয় মাসে বলছো ঠিক আছে, কোনো সমস্যা নেই, টাকা কিন্তু এখন তোমার কত কত দাঁড়াইছে? এই যে 12 টাকা তো
এক মাস পরেই ছিল, কিন্তু পরের মাসে তুমি আবার মুনাফা কত পাচ্ছ? 2.2 টাকা। তাহলে টোটাল তোমার কত টাকা হয়ে গেছে? তাহলে অবশ্যই 12 যোগ 2.20 অর্থাৎ 14.20। এবার তৃতীয় মাসের জন্য তোমার মুনাফা, তোমার আসল কিন্তু দাঁড়াইলো কত? 14 টাকা 20 পয়সা। এই যে 14 টাকা 20 পয়সার উপরে কি তুমি 2 টাকা মুনাফা নিবে? না, তুমি কত নিবে? ধরো মোটামুটি 2 টাকা 80 পয়সা এরকম টাকাটা হয়ে যাবে, তাই না? তাহলে তুমি টোটাল মুনাফা কত পাচ্ছ? টোটাল 3 মাস পরে তুমি মুনাফা পাচ্ছ 4, 6, 7 টাকা কিন্তু তুমি মুনাফা পাচ্ছ। হ্যাঁ, তাহলে তুমি 10 টাকার উপরে তুমি কত টাকা পাচ্ছ? 3 মাস পর 17 টাকা পাচ্ছ। 17 টাকা পাচ্ছ। এই যে 60 টাকা, এই 60 টাকা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। আর টোটাল টাকাটা কত বলো দেখি? 17 টাকা। তাহলে সরল মুনাফায় তুমি 10 টাকায় পাচ্ছিলে কত টাকা? 16 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফায় তুমি 10 টাকায় কত পাচ্ছ বলো দেখি? 17 টাকা। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, দুইটা মুনাফা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? সরল মুনাফায় সবসময় আসলের উপরে টাকা দিতে হয়, আর চক্রবৃদ্ধি মুনাফায় আসলের সঙ্গে যদি সুদের যে টাকাটা বা এটাকে যদি আমরা মানে চলতি ভাষায় বলি, সুদ বলা হচ্ছে, ইন্টারেস্ট বা লাভ বা মুনাফা, ওই মুনাফাটা যোগ হয়ে কিন্তু কি হচ্ছে? পরের মানে মুনাফা হিসেবে কাজ করতেছে, এবং ওই মুনাফার উপরে কিন্তু ওই মূলধন হিসেবে কাজ করতেছে, এবং ওই মূলধনের উপরে কিন্তু মুনাফা দিতে হচ্ছে। আশা করি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা তোমরা বুঝে ফেলছো, ঠিক আছে? এই হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এখন আমরা যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলোর উপরে আমরা কিছু কাজ করি। আজকে একটা কাজ দিয়ে আমি শেষ করব আজকের ক্লাসটা। আর বাকি যে টাইপগুলো থাকে এই অধ্যায় থেকে, যে প্রশ্নগুলা পরীক্ষাতে হয়, হ্যাঁ, তার কিরকম ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করা হবে। আজকে একটা টাইপ নিয়ে কাজ করব। আচ্ছা, এই কাজটা করার আগে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হলো, ব্যাংক থেকেই কিন্তু আমরা সবসময় লাভ পাই না বা মুনাফা পাই না। আমরা কিন্তু লাভ পেতে পারি ব্যাংকে, কিন্তু লাভ যেমন আমরা পেতে পারি, ইন্টারেস্ট যেমন আমরা পেতে পারি, তেমন কিন্তু আমাদের ক্ষতিও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেটা আলাদা বিষয়। তো ব্যাংক থেকেই কিন্তু আমরা সবসময় লাভ ক্ষতি করি এমন না, আমাদের কিন্তু লাভ ক্ষতি ব্যবসাতেও হয়ে থাকতে পারে, ঠিক আছে? যেমন 100 টাকায় ধরো তুমি একটা খাতা কিনেছো, ঠিক আছে? তো এই খাতাটা তুমি কি করেছো? 110 টাকায় বিক্রি করছো, 110 টাকায় বিক্রি করে দিছো। তাহলে তোমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর তুমি বিক্রয় করলা কত দিয়ে? 110 টাকা দিয়ে। তাহলে তুমি এখান থেকে অতিরিক্ত কত টাকা পাইছো? 10 টাকা পাইছো। তাহলে এই যে 10 টাকায়, এই 10 টাকা কিন্তু লাভ, ঠিক আছে? আর তুমি 100 টাকা দিয়ে খাতাটা হয়তো কিনেছো, এখন 100 টাকা দিয়ে কেনার পরে দেখা গেল তোমার খাতাটা বিক্রি করা লাগতেছে 90 টাকায়, ঠিক আছে? এমনও হতে পারে। তাহলে এক্ষেত্রেও কিন্তু 10 টাকা, ঠিক আছে? কিন্তু এই 10 টাকাটা কি হয়ে গেল? তোমার কিন্তু ক্ষতি হয়ে গেল। তাহলে একটা খাতা 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ হচ্ছে, এটা লাভ। আর একটা খাতা 100 টাকায় কিনে যদি 90 টাকায় বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। এই বিষয়টা হলো ক্ষতি। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা কিন্তু এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা কি? লাভ। যদি লাভ আমরা করতে চাই, তাহলে আমাদের লাভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, বিক্রয় মূল্য, ঠিক আছে? লাভ কত হয়েছে একটা জিনিসের উপরে, যেমন এই যে এই 100 টাকায় একটা খাতা কিনে 110 টাকায় বিক্রি করছে, তার লাভ কত হয়েছে? 10 টাকা। এটা বের করবো কিভাবে, সেই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করতেছি। লাভ সমান সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে? অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, এখানে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে 110 বিয়োগ ক্রয় মূল্য, কত টাকায় ক্রয় করা হয়েছিল? 100 টাকায় ক্রয় করা হয়েছিল। তাহলে এখানে কত বের হলো? 10 টাকা। এই যে, তাহলে লাভটা বের করতে গেলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আর কি ক্ষতি বিষয়টা যদি আমরা বের করতে চাই, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্রয় মূল্য থেকে আমাদের কিন্তু বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে, ঠিক আছে? লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, আর ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। যেমন এখানে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। আর এই যে, আর বিক্রি করা হয়েছিল কত দিয়ে? 90 টাকা দিয়ে। তাহলে এখানেও 10 টাকা বের হয়ে গেল, কিন্তু এই 10 টাকাটা কি বের হয়ে গেল? এটা কিন্তু ক্ষতি বের হয়ে গেল। তাহলে লাভ সমান সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। খুব ইম্পর্টেন্ট এই দুটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে। লাভ বের করতে গেলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে, আর ক্ষতি বের করতে গেলে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, আমি একটা বিষয় নোট দিয়ে দিলাম, সেটা হলো কি? লাভ
বা ক্ষতি সব সময় হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর। অর্থাৎ লাভ ক্ষতি, এই যে আমরা বিষয়টা হিসাব করব যে আমার কত লাভ হচ্ছে বা কত ক্ষতি হচ্ছে, এই লাভ ক্ষতিটা ডিপেন্ড করে, নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। এটা কখনোই বিক্রয় মূল্যের উপরে নির্ভর করে না। লাভ ক্ষতিটা নির্ভর করে অবশ্যই ক্রয় মূল্যের উপরে। এই তিনটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। লাভ সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর লাভ ক্ষতি সবসময় হিসাব করা হয় বা লাভ ক্ষতিটা নির্ভর করে, ডিপেন্ড করে কিন্তু ক্রয় মূল্যের উপরে। এই তিনটা বিষয় থেকে কিন্তু অনেক সময় বহু নির্বাচনীতে অনেক প্রশ্ন আসে। যদি তোমাদের এই বিষয়টা, যদি ধারণাটা একটু ক্লিয়ার থাকে, তাহলে তোমরা কিন্তু সেটা সহজেই পারবে বলে আশা করি। আচ্ছা, লাভ ক্ষতি কেন সব সময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, এটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। ধরো একটা জিনিসের দাম 5 টাকা, তুমি কেনার সময় সেটা কিনে ফেলিস 100 টাকায়। তাহলে 5 টাকার জিনিস তুমি 100 টাকায় যদি কিনো, তাহলে তুমি বিক্রি করবা কত দিয়ে? যে কিনবে সে কি তোমার থেকে 102 টাকা বা 105 টাকা বা 110 টাকায় কিনবে? না, কিনবে না। সে কত কিনবে? বড় জোর ওটা 10 টাকায় কিনবে। তাহলে তুমি কেনার সময়ই লস করে বসে আছো। জিনিসটার দাম ছিল 5 টাকা, কিন্তু তুমি সেটা কিনে ফেলিছো কত টাকায়? তুমি কিনে ফেলছো সেটা 100 টাকায়। তাহলে তুমি বিক্রি তো আর 100-র উপরে করতে পারবে না, কারণ যারা কিনবে তারা তো জানে জিনিসটার দাম। তাহলে সেটা কি, সে তুমি বড় জোর সেখানে 10 টাকায় বিক্রি করতে পারবে বা 12 টাকায় বিক্রি করতে পারবে। তাহলে কি হলো, তোমার কেনার সময়ই তোমার কিন্তু ক্ষতিটা হয়ে গেল। আবার একটা জিনিসের দাম ধরো যে 20 টাকায়, একটা জিনিস যে জিনিসের দাম কোন একটা একটা ধরো এই মার্কেটটার দাম ধরো 20 টাকা। এখন তুমি কেনার সময় এটা 15 টাকায় কেনো, তাহলে এটা তুমি বিক্রি করার সময় অবশ্যই বেশি টাকায় বিক্রি করতে পারবে, অর্থাৎ 25 টাকায় বিক্রি করতে পারবে। তার মানে কি 25 বা 27 টাকায় বিক্রি করতে পারবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে কিন্তু তোমার লাভ হচ্ছে। অর্থাৎ তুমি কেনার সময় কিন্তু লাভ বা ক্ষতি বিষয়টা নির্ভর করতেছে, তাই না? তাহলে লাভ বা ক্ষতি হিসাবটা করা হবে অবশ্যই ক্রয় মূল্যের উপরে, এটা কখনোই কিন্তু বিক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে টপিক্সটা নিয়ে, যে ম্যাথটা নিয়ে কথা বলতে চাইছি, যে অঙ্কটা নিয়ে কথা বলতে চাই,